নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, আজ আমরা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক বা জিওপলিটিক্যাল ইস্যু নিয়ে কথা বলবো তার প্রত্যেকটি তথ্যসূত্র এবং অফিসিয়াল নিউজ লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেগুলো অবশ্যই চেক করে নিতে পারেন। বন্ধুরা, গত 24 ঘন্টায় মধ্যপ্রাচ্যের আকাশ আবার বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে। গতকাল অর্থাৎ 27শে ফেব্রুয়ারি 2026 আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর এক ভয়াবহ মিসাইল এবং এয়ার অ্যাটাক চালিয়েছে। এই অ্যাটাকের ফলে ইরানের প্রেসিডেন্ট খামেনিকে তারা খতম করেছে বলে দাবি করেছে। এর জবাবে ইরানও চুপ করে বসে থাকেনি। তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত সমস্ত আমেরিকান মিলিটারি বেসগুলোতে পাল্টা আক্রমণ শুরু করেছে। বিশ্বজুড়ে এখন তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে এবং স্বাভাবিকভাবেই সমস্ত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বা নিউজ চ্যানেলগুলো এখন এই ধ্বংসলীলা কভার করতে ব্যস্ত। কিন্তু বন্ধুরা, যুদ্ধের এই ভয়াবহ হট্টগোলের আড়ালে অত্যন্ত সন্তর্পণে একটি খবর চাপা পড়ে যাচ্ছে যা ভারতের অর্থনীতির ভবিষ্যৎ বদলে দিতে পারে। যখন পুরো বিশ্বের নজর ইরান আর আমেরিকার এই যুদ্ধের দিকে, ঠিক সেই সুযোগে চীন ভারতের বিরুদ্ধে এক গোপন বাণিজ্যিক যুদ্ধ শুরু করেছে। চীন ভারতের বিরুদ্ধে WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের দরজায় গিয়ে নালিশ করেছে যাতে ভারতের ঘরোয়া ম্যানুফ্যাকচারিং বা মেক ইন ইন্ডিয়া প্রজেক্টকে চিরতরে স্তব্ধ করে দেওয়া যায়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন যুদ্ধের ডামাডোলের মাঝেই চীন ভারতের PLI স্কিম নিয়ে এত আতঙ্কিত হয়ে পড়ল, কেন ড্রাগন এখন ভারতের স্মার্টফোন এক্সপোর্ট দেখে ভয় পাচ্ছে। যুদ্ধের খবর তো সবাই দিচ্ছে, কিন্তু ভারতের বিরুদ্ধে চীনের এই সুপরিকল্পিত ষড়যন্ত্রের ইনসাইড স্টোরি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনাটার গভীরে পৌঁছাতে হলে আমাদের টাইম মেশিনে চড়ে একটু অতীতে ফিরতে হবে। আপনারা যদি ভূরাজনীতির খবরাখবর রাখেন তবে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে গত বছরের মাঝামাঝি সময়ে এক অদ্ভুত সমীকরণ তৈরি হয়েছিল। আমেরিকা যখন ভারতের নির্দিষ্ট কিছু পণ্যের উপর ট্যারিফ বা বাণিজ্যিক শুল্ক আরোপ করার হুমকি দিচ্ছিল বা চাপিয়েছিল, তখন বেজিং থেকে হঠাৎ করেই এক গদগদ বন্ধুত্বের সুর ভেসে আসে। চীন তখন ভারতকে এক প্রকার প্ররোচিত করার চেষ্টা করছিল। তারা বলছিল, দেখো ভারত, আমেরিকা আসলে কারোর বন্ধু না, এসো আমরা দুই এশিয়ান জায়ান্ট মিলে পশ্চিমাদের এই বাণিজ্যিক আধিপত্য বা ট্রেড হেজিমনির বিরুদ্ধে একজোট হই। এমনকি 25শে আগস্ট 2025-এ চীনের সরকারি মুখপত্রগুলোতে ভারতের প্রশংসা করে আর্টিকেলও ছাপা হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, চীন কি রাতারাতি ভারতের পরম মিত্র হয়ে গিয়েছিল? একদমই নয়। আসলে চীনের সেই বন্ধুত্বের হাত বাড়ানোর পেছনে লুকিয়েছিল এক গভীর ইকোনমিক স্ট্র্যাটেজি। চীন দেখছিল যে আমেরিকার সাথে ভারতের বাণিজ্যিক দূরত্ব বাড়লে ভারতের বিশাল বাজারটি তাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে। তারা চাইছিল ভারত যেন উন্নত প্রযুক্তির জন্য আমেরিকার উপর নির্ভর না করে চীনের ওপর নির্ভরশীল হয়। কিন্তু জিওপলিটিক্সে কোনো কিছুই চিরস্থায়ী শত্রুতা বা মিত্রতার উপর দাঁড়িয়ে থাকে না। এখানে ধ্রুব সত্য একটাই, আর সেটা হলো জাতীয় স্বার্থ। চীনের সেই মেকি বন্ধুত্বের মুখোশটা খুঁজতে খুব বেশি সময় লাগেনি। ভারত যখন তার সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া বা আত্মনির্ভর ভারত অভিযানের অধীনে প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিমকে আরও আক্রমণাত্মকভাবে কার্যকর করতে শুরু করলো, তখনই চীনের অন্দরে কম্পন শুরু হলো। চীনের আসল পরিকল্পনা ছিল ভারতকে কেবল একটি কনজিউমার মার্কেট বা ক্রেতা হিসেবে রাখা। তারা চেয়েছিল ভারতীয়দের হাতে স্মার্টফোন থাকবে ঠিকই, কিন্তু সেই ফোনের ভেতরের প্রতিটি চিপ আর সার্কিট তৈরি হবে চীনের কারখানায়। কিন্তু ভারত যখন সেই খেলার নিয়মটাই বদলে দিল এবং ঘোষণা করলো যে আমরা শুধু কিনবো না, আমরা ভারতেই তৈরি করব এবং বিশ্বজুড়ে রপ্তানি করব, তখনই ড্রাগনের রূপ বদলে গেল। অক্টোবর 2025 থেকে এই সংঘাতের আনুষ্ঠানিক সূচনা হয়। চীন হঠাৎ করেই সুর বদলে ভারতের এই ঘরোয়া ম্যানুফ্যাকচারিং নীতির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। তাদের প্রধান মাথা ব্যথা ছিল যে এশিয়ায় তাদের যে ম্যানুফ্যাকচারিং মনোপলি বা একচ্ছত্র আধিপত্য গত 3 দশক ধরে বজায় ছিল, তা এখন ভারতের হাতে চ্যালেঞ্জের মুখে। চীন আসলে কোনোদিন চায়নি তাদের ঠিক পাশেই এমন কোনো শক্তি মাথাচাড়া দিয়ে উঠুক যারা গ্লোবাল সাপ্লাই চেনে চীনের বিকল্প হয়ে উঠতে পারে। তারা ভেবেছিল WTOর নিয়মকানুনের ভয় দেখিয়ে ভারতকে হয়তো এই পথ থেকে সরিয়ে আনা যাবে। কিন্তু ভারত সেই চ্যালেঞ্জটা শুধু গ্রহণই করেনি, বরং চীনের চোখে চোখ রেখে বুঝিয়ে দিয়েছে যে 21 শতকের ভারত আর চাপের মুখে নতি স্বীকার করার দেশ নয়।
ড্রাগন যখন বাণিজ্যিকভাবে ভারতকে কোণঠাসা করার ছক কষছিল, ভারত তখন তার নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেমকে মজবুত করার এক দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি সেরে ফেলেছিল। এখন আপনাদের মনে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন জাগতে পারে, এই পিএলআই স্কিম আসলে কি এমন জাদুকরী অস্ত্র যা ড্রাগনের লেজে পা দিয়ে দিয়েছে? কেন এই নীতি চীনকে আক্ষরিক অর্থেই রাতের ঘুম হারাম করে দিচ্ছে? বন্ধুরা, বিষয়টা খুব সহজ করে বললে, ভারত সরকার প্রায় 1.91 লক্ষ কোটি টাকার একটি বিশাল রাজকোষ বা ফান্ড তৈরি করেছে মোট 14টিরও বেশি স্ট্র্যাটেজিক সেক্টরের জন্য। কিন্তু মনে রাখবেন, এটি কোনো গতানুগতিক সরকারি দান খয়রাত বা সাবসিডি নয়। এটি একটি অত্যন্ত আধুনিক এবং রেজাল্ট ওরিয়েন্টেড ইনসেন্টিভ বেসড মডেল। এর মানে হলো, কোনো কোম্পানি যদি কেবল ভারতের মাটিতে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয় তবে তারা 1 টাকাও পাবে না। সরকার স্পষ্ট বলে দিয়েছে, আপনাকে ভারতে কারখানা তৈরি করতে হবে, আপনাদের হাজার হাজার বেকার যুবক যুবতীর জন্য এমপ্লয়মেন্ট বা কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং আপনার উৎপাদন বা প্রোডাকশন ক্যাপাসিটি প্রতি বছর একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি করতে হবে। যখন কোনো কোম্পানি এই লক্ষ্যমাত্রা পূরণ করবে, ঠিক তখনই ভারত সরকার এই বর্ধিত বিক্রির উপর একটি নির্দিষ্ট শতাংশ আর্থিক প্রোৎসাহন বা ইনসেন্টিভ তাদের প্রদান করবে। অর্থাৎ এটি একটি পারফরমেন্স বোনাসের মতো কাজ করে। এটি ভারতের ম্যানুফ্যাকচারিং সেক্টরে এমন এক নীরব বিপ্লব এনেছে যা আগে কখনো দেখা যায়নি। কিন্তু চীনের সমস্যাটা ঠিক কোথায়? চীন এখন ডব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের দরজায় গিয়ে হাহাকার করছে যে ভারত নাকি বিশ্ব বাণিজ্যের তথাকথিত মুক্ত বাজার বা ফ্রি মার্কেটের নিয়মগুলো লঙ্ঘন করছে। তাদের দাবি, ভারত এই স্কিমের মাধ্যমে বিদেশি পণ্য, বিশেষ করে চীনের সস্তা এক্সপোর্টকে বাধার মুখে ফেলছে। কিন্তু মজার ব্যাপার এবং চরম পরিহাস হলো, চীন যখন বিগত 3 দশক ধরে তাদের দেশীয় কোম্পানিগুলোকে পাহাড় প্রমাণ সরকারি সহায়তা দিয়ে সস্তায় জমি আর বিদ্যুৎ দিয়ে বিশ্বের বাজার দখল করেছিল, তখন তাদের কাছে ডব্লিউটিওর কোনো নিয়ম ছিল না। চীন তার নিজস্ব ইকোনমিকে একটি ব্ল্যাক বক্সের মতো করে চালিয়েছে, যেখানে ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতার কোনো বালাই নেই। আজ যখন ভারত সেই একই অস্ত্র ব্যবহার করে নিজের ম্যানুফ্যাকচারিং সেক্টরকে মজবুত করছে, তখন চীনের কাছে সেটা অবৈধ মনে হচ্ছে। চীনের আসল ভয়টা কিন্তু কোনো আইনি নিয়মে নয়, তাদের আসল ভয় হলো ভারতের সাপ্লাই চেন ইন্ডিপেন্ডেন্স বা সরবরাহ শৃঙ্খলের স্বাধীনতা। ভাবুন তো, এতদিন আমরা ছোট একটা স্ক্রু থেকে শুরু করে বড় ইলেকট্রনিক্স যন্ত্রপাতির জন্য বেজিংয়ের দিকে তাকিয়ে থাকতাম। কিন্তু এই পিএলআই স্কিমের কারণে ভারত যখন নিজের প্রয়োজন নিজে মেটাতে শুরু করবে বা উদ্বৃত্ত পণ্য বিশ্ববাজারে রপ্তানি করতে শুরু করবে, তখন চীনের এই বিশাল এক্সপোর্ট লেড ইকোনমি তাসের ঘরের মতো ধসে পড়তে শুরু করবে। চীন জানে যে ভারতের শ্রমিক মজুরি বর্তমানে চীনের তুলনায় অনেক কম এবং ভারতের বিশাল অভ্যন্তরীণ বাজার যে কোনো বড় কোম্পানির জন্য স্বর্গ। যদি ভারত একবার এই সাপ্লাই চেনের পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে যায়, তবে চীনের সেই গ্লোবাল ফ্যাক্টরি খেতাবটি চিরতরে বিলীন হয়ে যাবে। ড্রাগন এখন আতঙ্কিত, কারণ তারা দেখতে পাচ্ছে যে ভারত আর কেবল তাদের পণ্যের ডাম্পিং গ্রাউন্ড নয়, বরং ভারত এখন চীনের সবথেকে বড় গ্লোবাল কম্পিটিটর হয়ে আত্মপ্রকাশ করছে। এই পুরো যুদ্ধের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্মার্টফোন সেক্টর। তথ্য বলছে গত 5 বছরে ভারতের স্মার্টফোন উৎপাদন এবং রপ্তানি বা এক্সপোর্ট এমন এক উচ্চতায় পৌঁছেছে যা আগে কেউ কল্পনাও করতে পারেনি। আইটি মন্ত্রী ঐশী বৈষ্ণব জানিয়েছেন যে ভারতের স্মার্টফোন রপ্তানি এখন $30.13 বিলিয়ন ছাড়িয়ে গেছে। ভারতের শীর্ষ 5টি রপ্তানি পণ্যের তালিকায় এখন ইলেকট্রনিক্স জায়গা করে নিয়েছে। সবচেয়ে বড় ধাক্কা চীনের জন্য সেটা হলো অ্যাপেলের মতো কোম্পানিগুলো যখন তাদের প্রোডাকশন লাইন চীন থেকে ভারতে সরিয়ে আনছে। বর্তমানে আইফোনের মোট এক্সপোর্টের প্রায় 76% ভারত থেকে হচ্ছে। একসময় মেড ইন চায়না লেভেল ছাড়া স্মার্টফোন ভাবা যেত না। আজ সেখানে মেড ইন ইন্ডিয়া গ্লোবাল মার্কেটে দাপিয়ে বেড়াচ্ছে। চীন যখন দেখলো যে স্যামসাং এবং অ্যাপেলের মতো জায়ান্টরা ভারতকে তাদের দ্বিতীয় বাড়ি বানিয়ে ফেলেছে, তখনই তারা ডব্লিউটিও ডিসপিউট সেটেলমেন্ট বডিতে গিয়ে নালিশ ঠুকল। জানুয়ারি 2026 চীন দাবি করলো যে ভারতের এই নীতি নাকি বৈষম্যমূলক, কিন্তু ভারত দমে যাওয়ার পাত্র নয়। চীন যখন ভাবছিল ডব্লিউটিওতে নালিশ করে ভারতকে চাপে ফেলবে, ঠিক তখনই ভারত সরকার এক মাস্টার স্ট্রোক দিল। ফেব্রুয়ারি 2026 শেষ সপ্তাহে খবর এলো যে ভারত এখন স্মার্টফোন সেক্টরের জন্য পিএলআই 2.0 লঞ্চ করতে চলেছে। এটি চীনের জন্য একটি পরিষ্কার বার্তা ছিল
যে তোমরা যত খুশি অভিযোগ করো, ভারত তার উন্নয়নের গতি থামাবে না। এই দ্বিতীয় দফার স্কিমে ভারত কেবল স্মার্টফোন অ্যাসেম্বলিং নয়, বরং ফোনের ভেতরে থাকা জটিল কম্পোনেন্ট এবং পার্টসগুলোও ভারতেই তৈরির উপর জোর দিচ্ছে। আজ ভারতে স্মার্টফোন তৈরি করতে চীনের তুলনায় প্রায় 14% বেশি খরচ হয় ঠিকই, কিন্তু PLI 2.0-র মাধ্যমে সেই গ্যাপটা কমিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে গ্লোবাল সাপ্লাই চেনে চীনের আধিপত্য চিরতরে শেষ হয়ে যেতে পারে। ভারত এখন সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম এবং ইলেকট্রনিক ক্লাস্টার তৈরির দিকে ঝুঁকছে, যা চীনকে টেকনিক্যালি এবং ইকোনমিক্যালি কোণঠাসা করে দেবে। এই লড়াইয়ে ভারত কিন্তু একা নয়। যদিও আমেরিকা অনেক সময় তাদের বাণিজ্যিক স্বার্থ নিয়ে দোটানায় থাকে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে জাপান, UK এবং ইউরোপীয় ইউনিয়নের মতো দেশগুলো ভারতের এই আগ্রাসী ম্যানুফ্যাকচারিং নীতিকে পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে। কারণ সারা বিশ্ব এখন চায়না +1 স্ট্র্যাটেজিতে বিশ্বাসী, অর্থাৎ চীনের বিকল্প হিসেবে তারা একটি স্থিতিশীল এবং গণতান্ত্রিক দেশ চাই, আর ভারতই হলো সেই একমাত্র বিকল্প। চীন এখন বুঝতে পারছে যে তারা কেবল ভারতের সাথে লড়ছে না, বরং তারা এক পরিবর্তিত বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে লড়ছে, যেখানে সাপ্লাই চেনের ওপর একক কোনো দেশের নিয়ন্ত্রণ আর থাকবে না। চীনের এই ডিফেন্সিভ মানসিকতা এবং বারবার WTO এর কাছে যাওয়ার প্রমাণ করছে যে তারা পায়ের নিচে মাটি হারাচ্ছে। ড্রাগন এখন সত্যিই ভীত, কারণ ভারত এখন আর কেবল ইম্পোর্ট বা আমদানিকারক দেশ নয়। ভারত এখন গ্লোবাল ম্যানুফ্যাকচারিং পাওয়ার হাউস হওয়ার পথে পা বাড়িয়ে দিয়েছে। বন্ধুরা, ভূরাজনীতির এই খেলা অত্যন্ত জটিল। চীন হয়তো WTO-তে আইনি লড়াই লড়বে, কিন্তু বাস্তবের ময়দানে অর্থাৎ ফ্যাক্টরি এবং মার্কেটে ভারত কিন্তু গোল দিতে শুরু করেছে। ভারতের এই আত্মনির্ভর হওয়ার লড়াই আজ সফল হতে শুরু করেছে বলেই চীনের মতো পরাশক্তি আজ বিচলিত। স্মার্টফোন থেকে শুরু করে সেমিকন্ডাক্টর, প্রতিটি ক্ষেত্রে ভারতের এই জয় জয়কার কেবল শুরু। আগামী দিনে ভারত কি সত্যিই চীনকে ছাপিয়ে বিশ্বের 1 নম্বর ম্যানুফ্যাকচারিং দেশ হতে পারবে, নাকি চীন কোনো নতুন চাল চালবে ভারতকে থামাতে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের মতামত আমাদের এই জিওপলিটিক্যাল আলোচনাকে আরও সমৃদ্ধ করে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে এক নতুন এবং রোমাঞ্চকর তথ্য নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।